অনেকেই মনে করেন যে স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সন্ন্যাসী ছিলেন বা তিনি শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন, যিনি 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় যান, খুব সহজেই যান এবং সেখানে একটি বা কয়েকটি সিরিজ অফ বক্তৃতা দিয়ে তিনি রাতারাতি খুব জনপ্রিয় হয়ে পড়েন। রাতারাতি জনপ্রিয় তিনি হয়েছিলেন, কিন্তু এই একটি সিরিজ অফ স্পিচের ভিত্তিতে বিবেকানন্দের ব্যক্তিত্বকে বেঁধে রাখা যায় না, বেঁধে রাখা সম্ভব নয়। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলি যে বিবেকানন্দই সেই জ্যোতি, বিবেকানন্দর শিক্ষা বা মনোভাব থেকেই সে জ্যোতির উৎপন্ন হয়েছিল, যেখান থেকে আমরা আমাদের দেশের স্বাধীনতার আলোটা দেখতে পেয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে চিত্তরঞ্জন রায়, চিত্তরঞ্জন দাস, আই এম সরি, এরা সকলেই স্বামীজির লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন এবং স্বামীজির লেখা পড়েই তাদের জীবনে একটা তারা নতুন লক্ষ্য পেয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে নিজের স্বার্থের ওপরে উঠে আমাদেরকে দেশের জন্য কিছু করতে হবে, মানুষের কথা আগে ভাবতে হবে। কারণ স্বামীজির মতন একজন সমদরদী মানুষ, যিনি আহ, লোকের ব্যথায় কাঁদতেন, সর্বোপরি তিনি দেশের ব্যথায় কাঁদতেন, সেরকম একটা ব্যক্তির মুখ থেকেই সেরকম শব্দ উচ্চারিত হতে পারে, যেটা নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে উদ্বুদ্ধ করতে পারে এবং আমাদের ভারতকে স্বাধীনতার মুখ দেখাতে পারে। নমস্কার, আমার নাম দেবমাল্য দাস। আমি একজন স্টুডেন্ট। আমি আসানসোলে থাকি এবং আমি রিসেন্টলি একটি বই পড়ছিলাম, যে বইটির নাম বহুরূপে বিবেকানন্দ, এবং এটি স্বামী চেতনানন্দজির লেখা। এই বইটি আমি এই বছরই জানুয়ারি মাসে আহ, আসানসোল বইমেলা থেকে কিনি এবং আমি আজই বইটি পড়ে শেষ করেছি। এবং এই বইটির মধ্যে স্বামীজির জীবনের অনেক লুক্কায়িত কথা আমি জানতে পেরেছি, যেটা আমি আগে জানতাম না। আমি জানতে পেরেছি যে তিনি কত স্ট্রাগল করেছেন, তিনি কত দুঃখ কষ্ট সহ্য করেছেন, কত লাঞ্ছনা গঞ্জনা, ঠিক আছে, এমনকি তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি কত কিছুর মধ্যে দিয়ে গিয়েও আমাদেরকে কি পরম সুখের আহ, মুখ দেখিয়ে গেছেন, কি পরম একটা আহ, আনন্দ দিয়ে গেছেন এবং সর্বোপরি আমাদেরকে ব্রহ্ম শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কি নিজেকে কিভাবে চিনতে হয় এবং এই সংসারে থেকেও ভগবানকে কিভাবে লাভ করা যায়। আমি নিজে একজন নাস্তিক মানুষ, কিন্তু বিবেকানন্দর লেখা পড়লে মনে হয় যে আমিও আস্তিক হয়তো, এরকম একটা মনোভাব আমার মনে তৈরি হয়, কেননা এই মানুষটার মধ্যে, এই মানুষটার কথার মধ্যে সেই আগুনটা রয়েছে। তো আমি আহ, এই বইটা শেষ করেছি এবং আমি বইটির শেষ করার সঙ্গে সঙ্গেই কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি, যেটি আমার মনে, মানে যেই পয়েন্টগুলি আমার মনে হয়েছে যে এই বইটির সব থেকে প্রয়োজনীয় পয়েন্ট, যেটা আমার মনে হয়েছে। এবং বলতে গেলে পুরো বইটাই খুব ভালোভাবে রচিত এবং খুব ভালোভাবে এটাকে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, কিন্তু এই 15টি পয়েন্ট আমার মনে হয় সব থেকে আহ, বেশি ভাবে আমাকে আহ, নাড়া দিয়েছে, আমার মনকে নাড়া দিয়েছে। তো আহ, প্রথম যে পয়েন্টটি আমি লিখেছি সেটি হচ্ছে ইউনিটি ইন ভ্যারাইটি। এটি বিবেকানন্দের খুব একটি ফেমাস বা খুব একটি জনপ্রিয় লাইন, যেখানে তিনি প্রকৃতপক্ষে এই অর্থটা বোঝাতে চাইছেন যে আমরা যেরকম নীতি ব্যবহার করি না কেন এবং যেরকম, যেই পথে আমরা যেই ধর্মই আমরা অবলম্বন করি না কেন, আমরা শেষে গিয়ে সেই ব্রহ্মতে গিয়েই মিশবো, আমাদের অন্তিম পরিণতি সেটাই। এবং এটি আমরা নিজেদের জীবনেও দেখতে পারি। আপনিই ভেবে দেখুন, আপনি এবং আপনার বন্ধু যদি একই রকম দেখতে হতেন, বা আপনাদের চিন্তাধারা যদি একই রকম হতো, আপনাদের চরিত্র যদি একই রকম হতো, আপনার ইন্ডিভিজুয়ালি কি কোনো দাম থাকতো সমাজে? থাকতো না। কারণ আপনারা দুজনেই সেম সেম হয়ে যেতেন, তাই না? তো গাছেদের ক্ষেত্রে খুব এই ভালো জিনিসটা দেখা যায়, যে আপনি যদি জঙ্গলে যান, আপনি দেখতে পারবেন যে সেখানে আপনি হরেক রকমের গাছ দেখতে পারবেন, হরেক রকমের ফুল হচ্ছে, রঙিন রঙিন ফুল। কোনো ফুল খুব বেশি রঙিন, কোনো ফুল খুব বেশি ফ্যাকাশে, কারোর ফল ছোট, কারোর ফল বড়, নানান ধরনের বৈচিত্র্য দেখা যায়। এবং এই বৈচিত্র্যের জন্যই জঙ্গলের ইকোসিস্টেমটা এত মনোরম বলে মনে হয়। জঙ্গলে যদি সব রকম গাছ না থাকতো এবং সব গাছই যদি আম গাছ হতো ধরুন, উদাহরণস্বরূপ, তাহলে কিন্তু আপনার মনে হতে পারে যে বনে গিয়ে খুব ভালো লাগতো,
কিন্তু সেটা আর জঙ্গল থাকতো না। সেই জঙ্গলের যে একটা মনোরম দৃশ্য, সেই জঙ্গলের যে একটা বৈচিত্র্য, সেই জিনিসটা আর থাকতো না। আর বৈচিত্র্যের মধ্যে যে একটা আনন্দ আছে, সেটা কিন্তু আর কোথাও মেলে না। সেটা আপনারা যদি নিজে পর্যালোচনা করেন, নিজে যদি বা নিজেকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝতে পারবেন ভালো করে আরো ব্যাপারটা। তো জীবনে ভ্যারাইটি থাকা খুব জরুরি। আপনি যদি এটা অনুভব করেন যে আপনার জীবন খুব বেশি মোনোটোনাস হয়ে পড়ছে এবং একগুঁয়ে হয়ে পড়ছে, তাহলে আমি বলব জীবন থেকে একটু বেরিয়ে আসুন। অন্য কিছু করুন। আপনি যদি কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করছেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে জীবন থেকে ২ দিন বা ৩ দিন বা ১ সপ্তাহ মতো ব্রেক নিন। অন্য কিছু করুন। জীবনকে একটু রেহাই দিন। এটাই বলব। আর ডিফারেন্সেস থাকা খুব জরুরি। আপনি আর আপনার পাশের বাড়ির বন্ধুটা যদি এক না হয়, তাহলে মনে করবেন যে এটা খুব ভালো ব্যাপার। কিন্তু আপনি আর আপনার পাশের বাড়ির বন্ধুরা যদি একই রকম হন, তাহলে সেটা কিন্তু একবারেই মানে বাড়িয়ে চাড়িয়ে বলার জন্য কোনো একটা কথা নয়। সেটা খুব দুঃখের বিষয় যে আপনি আর আপনার পাড়ার পাশের বন্ধু একই রকম চরিত্রের এবং একই রকম বৈশিষ্ট্যের। তো এই জিনিসটা খুব ভাবার বিষয়। এটা নিয়ে আপনি যদি খুব আ স্পষ্টভাবে ভাবেন, তাহলে এই জিনিসটা নিয়ে একটা খুব বড়সড় ডিবেট করা যায়। এই সব পয়েন্টগুলো নিয়েই করা যায় মানে কথা বলতে গেলে। কিন্তু সেই মতো করতে গেলে ভিডিওটি খুব বেশি লম্বা হয়ে যাবে। এমনিতেও আমার মনে হয় খুব লম্বা হয়ে যাবে। যাই হোক, আ ২য় পয়েন্ট আমি যেটা লিখেছি সেটি হচ্ছে নিজেকে চেনাটাই লক্ষ্য। স্বামীজি খুব আ দৃঢ়ভাবে এটা বলেছেন যে, "তুমি যা খুঁজছো বা আমরা যা খুঁজছি সেটা আমাদের মধ্যেই আছে।" আমরা সবসময় মনুষ্য প্রবৃত্তি অনুযায়ী যখনই আমাদের কোনো প্রবলেম হয়, যখনই আমরা কোনো আ জিনিসে আটকে যাই, কোনো চিন্তাভাবনা আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, তখনই আমরা তার উত্তর সবসময় বাইরে খুঁজি। বাইরের লোকের কাছে, বাইরের বস্তুর কাছে বা বাইরের সিচুয়েশন বা আ বাইরের ঈশ্বরের কাছে। কিন্তু আমরা এটা কখনো ভেবে দেখি না যে, আমি আমাকে সবথেকে বেশি চিনি। তাই তো? আপনাকে আপনার থেকে বেশি আর ভালো কেউ চেনে না। তো আপনাকে যদি আপনার থেকে ভালো বেশি আর কেউ নাই চেনে, তাহলে আপনাকে কেউ সাহায্য করবে কি করে? কেননা আপনাকে সাহায্য করার জন্য তো আপনাকে আগে চিনতে হবে সেই মানুষটাকে। তো আপনি যদি ঘুরিয়ে ভাবেন, তাহলে আপনিই আপনার সবথেকে বেশি কি বলবো, প্রয়োজনীয় ব্যক্তি। আপনিই আপনাকে সাহায্য করতে পারেন এবং আপনি একমাত্র সেই ব্যক্তি। আমরা সবসময় বাহ্যিক দিকে তাকাই বলে উত্তরগুলো সবসময় ধোঁয়াশা, ধোঁয়াশা দেখি। একবার যদি আমরা নিজের দিকে তাকাই, নিজের ভিতরে উত্তরগুলো খুঁজি, তাহলে অনেক উত্তর খুঁজে পেয়ে যাব। আমরা আমাদের চরিত্রের অনেক রহস্য ভেদ করে ফেলবো, যেটা আমরা জানি না। কারণ আমরা নিজের ভিতরের দিকে অন্তর্মুখী চোখ দিয়ে কখনো দেখার চেষ্টা করি না বা দেখতে শেখানো হয়নি ছোটবেলা থেকে আমাদেরকে। আমাদের সবসময় বলা হয়েছে, "তুমি যা দেখবে সামনে তাকিয়ে দেখো, কখনো পিছনে তাকিও না।" কিন্তু এই জিনিসটার জন্য এবং এই শিক্ষাটার জন্য আমরা নিজেকে দেখতে ভুলে গেছি। এবং এই কথাটা সত্যি যে আমরা যদি নিজের আ ভুল ত্রুটিগুলো না জানতে পারি, তাহলে নিজেকে কখনো ঠিক করতে পারবো না। এবং আমরা যদি নিজের ভালোগুলো না জানতে পারি, তাহলে সেগুলোকে কোনোদিন কাজে লাগাতে পারবো না। এবার আপনাদের মনে হতে পারে এবং আপনারা বলতে পারেন যে, "আমি তো জানি যে আমি ভালো। আমি তো জানি যে আমি এই জায়গাটাতে খারাপ।" কিন্তু আমি বলব আপনি জানেন না। আজ যদি আমি আপনাকে বলি যে আপনি ১৫ টি পয়েন্ট লিখুন যে কিসে, কিসে আপনি ভালো আর কিসে, কিসে আপনি খারাপ। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ৫ টার বেশি পয়েন্ট লিখতে পারবেন না। যদি না আপনি নিজেকে নিয়ে খুব বেশি আলোচনা করেছেন, খুব বেশি প্রশ্ন করেছেন আপনার চরিত্রকে নিয়ে এবং আপনার কাজকর্ম এবং সবকিছুকে নিয়ে। যদি এটা না করে থাকেন, তাহলে আপনি ৫ টার বেশি পয়েন্ট লিখতে পারবেন না। এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেকে কতটা কম চেনেন এবং আমরা সকলেই নিজেকে কতটা কম চিনি। আমিও হয়তো ৫ টার বেশি পয়েন্ট লিখতে পারব না। তো এই জিনিসটা খুব দরকার। আমাদের নিজেদেরকে চেনা খুব দরকার। কারণ ব্যাপার কি বলুন তো? যে একটা কথা আছে যে, "যে জানে যে সে জানে না, সেই জানার অধিকারী।" অর্থাৎ যে জানে, যার মধ্যে এই বোধটা আছে যে আমি এই জায়গায় খালি, সেই নিজেকে সেই জায়গায় প্রয়োজনীয় জিনিস দিয়ে ভরতে পারবে। আপনি যদি বুঝতেই না পারেন যে আপনার মধ্যে কি খালি আছে, তাহলে আপনি আপনাকে ভরবেন কি করে? তাই না? আর আপনি যদি এটাও বুঝতে না পারেন যে আপনার মধ্যে কি রকম একটা ভান্ডার পড়ে আছে, কত রহস্য লুকিয়ে আছে আপনার মধ্যে, তাহলে আপনি সেটাকে কোনোদিন উপভোগ করতেও পারবেন না। আর সেটা দিয়ে লোকের কোনো কাজও করতে পারবেন না। আ দেশের কোনো কাজ করতে পারবেন না। সেটা আপনার মধ্যেই গোপনে থেকে যাবে এবং আপনার সাথেই
আপনি যখন মৃত্যুবরণ করবেন তারও মৃত্যু হয়ে যাবে। তো সেই জিনিসটার জন্য নিজেকে নিয়ে আলোচনা করা, নিজেকে নিয়ে একটু গবেষণা করা খুব প্রয়োজনীয়। আপনারা যদি দিনে রাতে শোয়ার আগেও যদি ১ ঘন্টা সময় নিজেকে নিয়ে গবেষণা করেন এবং নিজেকে চেনার চেষ্টা করেন, নিজের কথাগুলো ভালো করে কি বলবো, মানুষ চক্ষুস্ফটে বা মানুষ আতশকাচ দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করেন, তাহলে অনেক ভুল ত্রুটি দেখতে পারবেন, অনেক ভালোও দেখতে পারবেন এবং সেটা আপনার জানা খুব দরকার। আমাদের সকলের খুব জানা দরকার। ৩ নম্বর পয়েন্ট আমি যেটা লিখেছি সেটা আজকের ভারতে দাঁড়িয়ে খুব বেশি আ প্রয়োজনীয়, খুব বেশি এটা রেলেভেন্ট বলে আমি মনে করি। সেটি হলো যে খালি পেটে ধর্ম হয় না। আপনারা দেখবেন বা তোমরা দেখবে নিশ্চয়ই এবং তোমরা জানো নিশ্চয়ই এই ব্যাপারটা যে আজকাল ভারতে যেটা আমি সবথেকে বেশি দেখি যে সব রকমের ধর্মগুরু, আমি কোনো একটা ধর্মকে বলছি না, সব ধর্মগুরুরাই সে যে ধর্মেরই হয়ে থাকুক না এবং সব রকমের পলিটিক্সের যে নেতারা আছে তারা সবসময় ধর্মকে টেনে আনে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তাই না? এবং তারা স্পেশালি যারা ধর্মগুরু হয় তারা চায় সবাইকে নিজের ধর্মে টানতে। কিন্তু সেটা কি সম্ভব? আপনি এক জিনিসটা কল্পনা করুন যে ভারতে আজকে কত হাজার হাজার কোটি কোটি মানুষ আছে যারা দুমুঠো দুবেলা মোটা ভাত মোটা কাপড় জোগাড় করতে পারেন না, যাদের মাথার উপর একটা শক্তপোক্ত ছাদ নেই। তো আপনি ভেবে দেখুন, আপনি যদি ১ মাস ২ মাস ধরে ভালো করে খেতে না পান, আপনি যদি ঠান্ডায় বাইরে কুকড়াতে ঘুমান, ২ মাস ধরে হয়তো আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছেন বা আপনার মা-বাবাকে নিয়ে ঘুমাচ্ছেন। সেই অবস্থায় কেউ যদি এসে আপনাকে বলে যে এই ধর্মকে পালন করো, এই ধর্মকে মেনে চলো, তাহলে তুমি ভগবানের সিদ্ধি লাভ করবে বা মোক্ষ লাভ করবে। আপনার কি আপনার বুদ্ধিতে কি ধরছে? আপনার কি মনে হচ্ছে যে সেই ব্যক্তিটি সেই ধর্ম মানতে বা বুঝতে একটুখানিও মানে কি বলবো আ আকর্ষণ দেখাবে? আমার তো মনে হয় না। সে ১ম এই বলবে, "আপনি আমাকে আগে দুটো খেতে দিন। তারপরে আমি আপনার ধর্ম পালন করব।" তো খালি পেটে কখনো ধর্ম হতে পারে না। আগে ভারতের মানুষকে খাবার জোগান দিতে হবে। ভারতের মানুষকে একটা পর্যাপ্ত পরিমাণ বেসিক নিডস গুলো পরিপূর্ণ করে একটা লেভেলে আনতে হবে যেখান থেকে দাঁড়িয়ে ওরা সেই জ্ঞানটাকে, সেই যেকোনো ধর্মের জ্ঞানটাকে আত্মস্থ করার আ জন্য কি বলবো উপস্থিত হতে পারবে। তার আগে তাদেরকে ধর্মজ্ঞান দেওয়া বা যেকোনো ধরনের philosophical বা আম কাল্পনিক জ্ঞান দেওয়া সেটা জাস্ট একটা বিলাসিতা, আর কিচ্ছু নয়। ৪ নম্বর পয়েন্ট যেটা আমি লিখেছি সেটি একজন বিখ্যাত দার্শনিক ফ্রান্সিস বেকনের লাইন। তিনি লিখছেন যে, "Some books are to be tasted, others to be swallowed, and then some few to be chewed and digested." এই কথাটার আক্ষরিক অর্থ এটাই যে আমাদের সামনে অনেক ধরনের বই আমরা পড়ি, অনেক ধরনের ইনফরমেশন আমরা গেইন করি। কিন্তু সব ইনফরমেশন কিন্তু আমাদের ভিতরে রাখার জন্য তৈরি হয়নি। আমাদের প্রয়োজন নয় সেই জিনিসগুলো। অতিরিক্ত জ্ঞান, অতিরিক্ত ইনফরমেশন নিজের ভেতরে ভরে রাখে নিজেকে ডাস্টবিন করে তোলার কোনো প্রয়োজনীয়তা আমাদের নেই। এই জিনিসটা একদম বোকামি। প্রথম যারা বই পড়ে, যেমন আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমারও মনে হতো যে আমি যা পড়ছি সব আমাকে মনে রাখতে হবে এবং এটা ব্রেনে খুব একটা প্রেশার ক্রিয়েট করে। কেননা না আমরা স্পেশালি ভারতে আমরা তৈরিই হয়েছি ওরমভাবে যে যেটা পড়বে সেটা যেন মুখস্থ থাকে। আমাদেরকে শেখানো হয় সেইভাবে। কিন্তু আপনি যখন নরমাল কোনো বই পড়ছেন, ফিলোসফির বই পড়ছেন, কোনো কারোর বায়োগ্রাফি পড়ছেন বা গল্পের বইও পড়ছেন, তখন কিন্তু এই প্রেশারটা নিয়ে কখনো পড়া যায় না। এই প্রেশারটা থাকলে কখনো পড়া যায় না। তো আমাকে, তোমাকে, আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এতটা সচেতন হতে হবে যে কোন জিনিসটা বা কোন ইনফরমেশনটা আমার দরকার, সেই জিনিসটাকেই নিজের ভিতরে আত্মস্থ করতে হবে, বাকিগুলোকে ডিসকার্ড করে দিতে হবে। আপনি আপনার জীবনে অনেক ধরনের ইনফরমেশনের সম্মুখীন হবেন, আর এমন একটা সময় যখন আমরা ইনফরমেশনাল এরাতে দাঁড়িয়ে আছি, এখন সব কিছুই ইনফরমেশনের উপর ভিত্তি করে। সেই রকম একটা সময় দাঁড়িয়ে ইনফরমেশন থেকে মুখ ফিরিয়ে নেওয়া খুব মুশকিল ব্যাপার। কিন্তু ইনফরমেশন কোনটা আমার দরকার, কোনটা আমার দরকার নয়, সেইটুকুনি বোঝার মতো সতর্কতা, বুদ্ধি এবং স্মার্টনেস আপনার মধ্যে যদি না থাকে, আপনি কিন্তু এই জীবনে বাঁচতে পারবেন না। আপনি কিন্তু ভুয়ো ইনফরমেশনের দ্বারা দাবিত হবেন, মানে সংকুচিত হবেন এবং
আরও বেশি ডিগ্রেড হয়ে পড়বেন আপনার মানসিকভাবে এবং শারীরিকভাবে। এবং তো সেইটুকুনি বুদ্ধি আমাদের থাকা দরকার। সেইটুকুনি বুদ্ধি যদি আমাদের না থাকে, তাহলে কোনো রকম ইনফরমেশানই আমাদের নেওয়া উচিত নয়, বা আমরা সেই ইনফরমেশনের যোগ্য নই বলে আমি মনে করি। তো সেইটুকুনি বুদ্ধি আমাদের রাখা দরকার। সব রকমের ইনফরমেশন আপনার জন্য নয়, সব রকমের বইতে যেই জিনিসগুলো আপনি পড়ছেন সেগুলোও মনে রাখার যোগ্য নয়। সব বই কিন্তু ভালো হয় না, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। বই মানেই যে ভালো এবং বই মানেই যে সেখানে ভালো জিনিস থাকবে তার কোনো মানে নেই। কিছু কিছু বই আছে যাতে একেবারেই মানে ফালতু জিনিস লেখা থাকে, যার আমার জীবনে বা আপনার জীবনে বা অন্য কারোর জীবনে কোনো মূল্য নেই, আনখাই লেখা। তো সেই সব জিনিসগুলোকে নিজের মাথার মধ্যে রেখে, মস্তিষ্কের মধ্যে রেখে, নিজের মস্তিষ্কের মানে কি বলবো, উদ্দীপনা বাড়ানো বা উদ্বিগ্নতা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। নিজের মাথাকে, নিজের ব্রেনকে শান্ত রাখুন। এমনিতেই অনেক চঞ্চলতা আছে, আর চঞ্চলতা বাড়াবেন না। পরের যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে, বিবেকানন্দ লিখছেন যে সম্প্রসারণী জীবন আর সংকুচনই হচ্ছে মৃত্যু। এই কথাটাও ভারতেই সব থেকে বেশি খাটে, যে আমরা যদি সম্প্রসারিত না হই, আমরা যদি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা তো জীবনে কোথাও এগোতে পারবো না। আমরা তো সেই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবো, আর সেটা মৃত্যুরই সমান। কারণ আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্স পড়েন, বায়োলজির সায়েন্স পড়েন, তাহলে জানতে পারবেন যে আমাদের মৃত্যু কখন হয়। যখন আমাদের কোষগুলো, আমাদের যে সেলসগুলো, সেগুলো যখন সংকুচিত হয়ে যায়, তার জীবন ক্ষমতা যখন কমে যায়, সেগুলো সংকুচিত হয়ে যায় এবং মারা যায়, তখনই সেটাকে আমাদের মানে জীবনের মৃত্যু বলে ঘোষণা করা হয়। এবং যখন আমরা আমি যে বালক বয়সে আছি বা আমি যে যৌবন বয়সে আছি, এখন আমার সেই কোষগুলো বৃদ্ধির মধ্যে আছে। তো আমার লোকে বৃদ্ধির মধ্যে আছে। তো লোকে এখন আমাকে দেখে বলে যে ছেলেটা এখনো বেঁচে আছে, ছেলেটা জীবনে আছে। যখনই এই জিনিসটা শেষ হয়ে যাবে, আমার কোষের সংকুচন শুরু হবে, তখনই আমি মৃত্যুবরণ করব। আমার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠবে। সেটাই হচ্ছে আমাদের সমাজের সঙ্গে। স্পেশালি যেহেতু আমি বাঙালি, তাই আমি বাঙালির কথা বলতে পারি। সেটা হচ্ছে বাঙালি জাতির সঙ্গে। বাঙালি জাতি আমার মনে হয় খুব বেশি সংকুচিত হয়ে পড়েছে। আমরা এক্সপ্যানশন একদম পছন্দ করি না, আমরা এক্সপ্যানশনের দিকে মুখ ঘুরেও তাকাই না একবারও। আমরা সেই পুরনো পন্থাতেই মেনে আছি এবং সেটাকেই একভাবে চালিয়ে যাচ্ছি। নতুনের সঙ্গে যে একটা সামঞ্জস্য মানিয়ে চলা, সেটা আমরা কখনোই শিখিনি, শিখতে আগ্রহীও নই বলে আমি মনে করছি, এবং আমি প্রত্যক্ষ দেখছি সেই জিনিসটা। সম্প্রসারণী জীবন, আপনি যদি আপনাকে এনহ্যান্স না করেন, আমি বলছি না আপনাকে পরিবর্তন করতে হবে নিজেকে, কিন্তু আপনি যে ফাউন্ডেশনে দাঁড়িয়ে আছেন, সেই ফাউন্ডেশনেরও তো একটা রিনিউয়াল দরকার, সেই ফাউন্ডেশনেরও তো একটা এনহ্যান্সমেন্ট দরকার, একটা আপলিফটমেন্ট দরকার। তবে তো আপনি উঁচুর ব্যাপারগুলো দেখতে পারবেন। আপনি যদি সেই নিচেই থেকে যান, তাহলে তো আপনি পরের জিনিসগুলো আর দেখতে পারবেন না, তাই না? তো স্বামীজি সেটাই বোঝাতে চাইছেন যে সম্প্রসারণী জীবন আমাদেরকে সবসময় নলেজ অ্যাকোয়ার করতে থাকতে হবে, সবসময় এই তাগিদে থাকতে হবে যে আমি আরও কী করে ভালো হতে পারবো, আরও কী করে ভালো হতে পারবো। নিজের জীবনে হোক, বা নিজের কাজে হোক, বা নিজের চিন্তাধারায় হোক, নিজের হ্যাবিটসে হোক, যে কোনো জিনিসে হোক, আরও যে ভালো হওয়ার একটা তাগিদ, আরও যে ভালো হওয়ার একটা বায়না, সেই জিনিসটাই জীবনের মূল ভাব। আপনি যে জীবিত, আমি যে জীবিত, তার একমাত্র উদাহরণ এটাই যে আপনি অগ্রসর হচ্ছেন। আপনি যদি এক জায়গায় থেমে যান, চিন্তাধারায় হোক, ভাবনা চিন্তায় হোক, বা আপনার নর্মাল কর্পোরেট লাইফেই হোক না কেন, তাহলে কিন্তু আপনি মৃত ব্যক্তি। আপনি হয়তো ফিজিক্যালি বেঁচে আছেন, কিন্তু মানসিকভাবে, ইমোশনালি আপনি মরে গেছেন। এটা ধরে নিতেই হবে। তো যতদিন এই জীবনে আছেন, কেননা মানুষ্য জীবন একটাই পেয়েছেন, এরপরে আবার কবে আপনারা বা আমি মানুষ্য জীবন পাবো, আদেও পাবো কিনা, এরপরে জীবন আছে কিনা, সে তো ভগবানই জানেন। তো যদি থাকে বা না থাকে, যাই হোক, সেটা পরের ব্যাপার। একটা যখন এই জীবনটা পেয়েছেন, এমন কিছু করে যান যাতে লোকে মনে রাখে দুদিন পরেও যে হ্যাঁ, এইরকম একটা মানুষ ছিল। আর সব থেকে বড় কথা, নিজের জন্য কিছু করে যান। আপনি একটা জীবন পেয়েছেন, এইভাবে সেটাকে খেয়ে ঘুমিয়ে আর আইয়াশি করে কাটিয়ে দেবেন না। নিজেকে আরও বেশি এনহ্যান্স করুন, আরও বেশি জানুন, আরও বেশি পড়ুন, আরও বেশি এক্সপ্লোর করুন জীবনকে। নতুন নতুন জায়গায় ঘুরুন, নতুন নতুন জিনিস জানুন, নতুন নতুন বৈচিত্র্যের সঙ্গে অবগত হন, এবং এটাতেই যে আপনি জীবন খুঁজে পাবেন। এটাই জীবন, এবং থেমে যাওয়াটাই সংকুচন।
প্রবাহমানতাটাই জীবন, আর থেমে যাওয়াটাই কিন্তু সংকোচন। প্রবাহমান হতে হবে, একটা নদীর মতো আপনাকে বয়ে যেতে হবে। যেখানেই আপনি থেমে গেলেন সেখানেই আপনি সেই পাঁক জমা একটা জলের মতো হয়ে যাবেন, সেখানে মশায় ডিম পাড়বে এবং আপনি অন্যের দুঃখের কারণ হবেন এবং নিজেরও থেকেও দুর্গন্ধ বেরোবে আপনার। তো সম্প্রসারণে থাকবেন সবসময় একটা প্রবাহমানতা নিজের মধ্যে বজায় রাখবেন। পরের যে পয়েন্টটা আমি লিখেছি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবং আমার খুব পছন্দের একটা লাইন এটা, যেখানে বিবেকানন্দ বলছেন, যখন তিনি গেছেন দক্ষিণেশ্বরে এবং রামকৃষ্ণদেব তাকে বলছেন যে সবেতে ভগবান আছে, সবেই জীব সেবাই শিব সেবা, তিনি যখন বলছেন তখন বিবেকানন্দ বলছেন যে এটা আমি বিশ্বাস করি না, কেননা ঘটি বাটি সবেতেই ঈশ্বর আছে, এটা কি হতে পারে। তিনি তখন ওই মনোভাবটা দেখিয়েছেন যেটা আমি লিখেছি, যে আমি জানবো তারপরেই আমি মানবো। যতক্ষণ না আমি জানছি ততক্ষণ সেটা সত্যি অন্যের কাছে হলেও আমার কাছে তার কোনো মূল্য নেই। আমি জানবো তবেই আমি মানবো। কারণ আপনি ভেবে দেখুন, আপনি যতক্ষণ না নিজে জানছেন ততক্ষণ আপনার কাছে কোনো জিনিসেরই মূল্য থাকা উচিত নয়। যদি থেকে থাকে তাহলে সে মূল্যটা ভুয়ো মূল্য। আপনাকে তো আগে জানতে হবে, আপনাকে তো আগে জানতে হবে, আপনাকে তো আগে ভালো করে সেটাকে ধারণা নিতে হবে। তারপরে তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা জানি, তাই না? আপনার পাড়ার ছেলেমেয়েরা, আপনার বন্ধু বান্ধবরা একটা জিনিসে বিশ্বাসী হতেই পারে, একটা জিনিস মানতেই পারে, তা বলে যে আপনাকেও সেই জিনিসটা মানতে হবে তাদের সঙ্গে মিলিয়ে চলার জন্য, সেটা একেবারেই প্রয়োজনীয় নয়। সেটার দিকে একদম যাবেন না। মানে যেটাকে হিন্দিতে ভেড় চাল বলে, ভেড় চালে একদম যাবেন না। নিজে আগে অনুসন্ধান করুন, নিজে জানুন, তারপরে সেটা মানুন, যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে। অন্যের কথায় বা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো জিনিসে বিশ্বাস করবেন না। আপনার জীবনে একটা ঘোর কালো অন্ধকার নেমে আসবে যদি আপনি করে থাকেন অন্য কারোর উপরে বিশ্বাস। নিজেকে বিশ্বাস করুন, তাছাড়া অন্য কাউকে বিশ্বাস করবেন না। নিজে অনুসন্ধান করুন। কোনো জিনিস যদি আপনার মনে হয় যে জিনিসটা আছে কি নেই আমি একটুখানি জানতে আগ্রহী, তাহলে নিজে খাটুন, নিজে সেই জিনিসটা নিয়ে পড়াশোনা করুন, নিজে সেই জিনিসটা নিয়ে গবেষণা করুন, তারপরে একটা উত্তর সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করুন, তারপরে আপনি মানুন। সারা জীবন এই চেষ্টাটা, সারা জীবন এই খোঁজটা আপনাকে চালিয়ে যেতে হবে। এই স্ট্রাগলটা সবার মধ্যেই একটু না একটু থাকে, কিন্তু ছোটোবেলাতেই আসলে হয় কি না, ছোটোবেলাতেই এই স্ট্রাগলটা দাবিয়ে দেওয়া হয়। যখনই ছোটোবেলাতে আমরা কিছু করতে যাই, স্পেশালি আমি বাঙালি ঘরে দেখি, যখনই ছোটোবেলায় আমি কিছু করতে যেতাম তখনই আশেপাশের মানুষরা বলতো যে এরকম দরকার নেই তো, এইরকম একটা জিনিস চলে আসছিল আর এইভাবেই চলতে থাকবে, এটাই সত্যি। কিন্তু কেন সত্যি, কেন এটা সত্যি হলো, কেন অন্যটা সত্যি হলো না, সেইটার উত্তর কারোর কাছে আপনি পাবেন না, জিজ্ঞেস করলেও পাবেন না। তো পরে এটা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই দুনিয়াটা না সাবজেক্টিভ। আমরা যা কিছু আশেপাশে দেখছি সব কিছু সাবজেক্টিভ। আমি এই ফোনটাকে ফোন বলে ধারণ করছি বলেই এই ফোনটা ফোন। আমি যদি এই ফোনটাকে কলা বলে ধারণ করতাম তো ফোনটা কলা থাকতো। সব কিছু আপনার চেতনার ওপরে, আপনার কনসিয়াসনেসে এবং আপনার পারসেপশনের ওপরে ভিত্তি করেই আহ, আছে, বাস্তবে আছে। আমার কাছে সোনার খুব বেশি মূল্য হতে পারে, কিন্তু আপনি যদি সোনা নিয়ে চলে যান একজন আদিম যুগের মানুষের কাছে, আজ থেকে 70,000 80,000 বছর আগে, সেই মানুষের কাছে সোনার কোনো মূল্যই থাকবে না, আপনি ফেলে দিলেও সে দেখবে না, তাই না? তো সোনার মূল্য শুধু আমার পারসেপশানে, যে আমি ধারণ করছি বলেই সোনার মূল্য আছে, আমি ধারণ না করলে সোনার কোনো মূল্য থাকবে না। তো এই স্ট্রাগলটা সবার মধ্যে একটা থাকা দরকার, যে আমি জানবো, আমি অনুসন্ধান করব, তাই না? আর যেহেতু পৃথিবী সমস্ত জিনিস সাবজেক্টিভ, তাই আপনার কাছে অন্যান্য জিনিসের যেই জিনিসটা সংজ্ঞা হয়তো আপনার বন্ধুর কাছে আলাদা, আপনার কাছে সেই জিনিসটা আলাদা হওয়া প্রয়োজন। একও হতে পারে, বাট আমি বলবো আলাদা হওয়া প্রয়োজন। আপনার কাছে, আপনার বন্ধুর কাছে একটা চিন্তা ভাবনা যদি একইভাবে ধরা দেয়, আপনার কাছেও যদি একইভাবে ধরা দেয়, সেটা একদমই ভালো জিনিস নয়। আপনাদের চিন্তাধারার একটা পরিবর্তন, একটা ডিফারেন্সিয়েশন থাকা খুব প্রয়োজন। যদি না থাকে তাহলে এটাই বোঝা যাবে যে আপনি নিজের থেকে কোনো চিন্তা ভাবনা করেননি, আপনি নিজের কোনো সংজ্ঞা তৈরি করেননি। এই পৃথিবীটা একটা খোলা প্যালেটের মতো, ভগবান আমাদেরকে একটা খোলা প্যালেট দিয়ে দিয়েছে এবং রং আমাদের মধ্যে ভরে দিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলছে তুমি নিজের মতো রং করে নাও। এবার আপনি যদি সেই জিনিসটা রং না করে অন্যের ছবিটাকে নিজের ছবি বলে চালিয়ে দেন, তাহলে কিন্তু জীবনটা
কি বলবো, একঘেয়ে হয়ে পড়বে, খুব বিরক্তিকর হয়ে পড়বে। আর অন্যের ছবিকে আপনি কতক্ষণ মনোরমভাবে দেখবেন? কেননা অন্যের ছবিতে তো অন্যের ভাব আছে না, আপনার ভাব তো নেই। আপনার ভিতরে রং আছে, এই পৃথিবীটা গোটা ক্যানভাস, আপনি দিন রাঙিয়ে, আপনি নিজের মনোভাবটা সেখানে মানে ফুটিয়ে তুলুন, আপনি নিজের সংজ্ঞা তৈরি করুন এবং নিজে সেটাকে জানার চেষ্টা করুন। আর যতক্ষণ না আপনি জানছেন, যতক্ষণ না আপনি সেই প্যালেটটাকে রাঙিয়ে দিচ্ছেন, ততক্ষণ অন্য কারোর ছবি দেখে খুব উৎফুল্লিত হবেন না। অন্য কারোর ছবিকে আপন বলে চালিয়ে দেবেন না। নিজের ছবি তৈরি করুন, নিজের সত্তা তৈরি করুন, নিজের সংজ্ঞা তৈরি করুন। সেটাতে যে আনন্দ পাবেন, সেটাতে যে ইউনিকনেস পাবেন, সেটা মানে বলে বোঝানোর মতো নয়। আর যেই ইউনিকনেসটা পাবেন, সেই ইউনিকনেসটাই এই পৃথিবীকে আরো মনোরম, আরো সুন্দর করে তুলবে। তো এই রকম মনোভাব নিয়ে আমাদের চলা উচিত। যতক্ষণ না তুমি জানবে ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করো না। কারণ বিশ্বাস করা মানেই তুমি জানো না এটা জাহির করে দেওয়া লোকের কাছে, দুনিয়ার কাছে। তো আগে জানো, নিজে জানো, তারপরেই বিশ্বাস করো। স্পেশালি আমি বলবো ধর্মীয় ব্যাপারে। কেননা এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশিভাবে আঁকড়ে এবং জড়িয়ে আষ্টে পৃষ্ঠে আছে। আমরা সবাই নিজের নিজের ধর্মের দ্বারা খুব বেশিভাবে প্রভাবিত, তাই না? তো তোমরা তোমার ধর্মের মধ্যেই থাকো। আমি বলছি না যে তোমরা ধর্ম ছেড়ে বেরিয়ে চলে আসো। আমি বলছি তোমরা তোমাদের রিলিজনের মধ্যে থাকো। সেই প্র্যাকটিসগুলো যেমন করা উচিত সেরকম করো। কিন্তু এমন কোনো জিনিস বিশ্বাস করো না যেটা তুমি এখনো জানো না। আগে জানো, তারপরে মানো। কেউ যদি তোমাকে বলে যে আকাশের ওপারে একজন ভগবান বসে আছেন যিনি এই সব কিছু করাচ্ছেন পৃথিবীর মধ্যে এবং আমাদের পরীক্ষা নিচ্ছেন, কখনো এইসব অবাস্তব জিনিস মানবে না। যদি মানতে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার খুব প্রবলেম হবে জীবনে। তুমি একটা ভুল ধারণা নিয়ে জীবন কাটাবে এবং সেই ভুল ধারণা নিয়েই মৃত্যুবরণ করবে। যদি সেরকম কোনো ভগবান থেকে থাকেন, যদি তার অপরম্পার কোনো শক্তি থেকে থাকে, তাহলে তুমি নিজে মননে ধ্যানে সেটাকে পাওয়ার চেষ্টা করো, সেটাকে জানার চেষ্টা করো। আগে জানো, তারপরে মানো। এই হচ্ছে এই কথার মর্ম। এবং এই কথার ভিত্তিতেই আমি আমার জীবনযাপন চালনা করার চেষ্টা করি। আমি চেষ্টা করি যে যতক্ষণ না আমি জানছি, প্রত্যক্ষ জ্ঞান ধারণ করছি, ততক্ষণ যেন আমি কিছু কোনো জিনিস না বিশ্বাস করি। তো পরের পয়েন্টে যাওয়া যাক। পরের পয়েন্ট আমি লিখেছি যে ভারত পরিবর্তন পছন্দ করে না। এই কথাটা মানে জগজাহির এখন বলতে গেলে। সবাই এই কথাটা জানে এবং সবাই এই কথাটা মানে যে ভারত নামের যে দেশটি আছে যেটাতে আমরা বাস করি, সে পরিবর্তন পছন্দ করে না। আমরা পলিটিক্যাল ক্যাম্পেইনে বা পলিটিক্যাল পার্টিতে লোককে বলতে শুনবো, নেতাদের বলতে শুনবো, শুনেই থাকি সবসময় সচরাচর যে ভারতে পরিবর্তন আসবে বা অমুক রাজ্যে বা অমুক দেশে পরিবর্তন আসবে। কিন্তু সত্যি কথা বলতে ভারতের বাহ্যিক দিকটাতে পরিবর্তন এলেও ভারতের যে একটা ভিতরের ব্যাপার, ভারতের যে ভিতরের আত্মা, তাতে কিন্তু কোনো রকম পরিবর্তন আমি অন্তত লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে। বরং আমি লক্ষ্য করি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের যে আত্মা, ভারতের যে আত্মা, সেটা খুব বেশি প্রাচীন সময়ে আটকে পড়ে আছে। আমরা এখনও সে প্রাচীন সময়ের সাধু সন্ন্যাসীদের এবং অবতারদের এবং নানান ধরনের আম সংস্কারের সেই ধুতি ধরে বসে আছি আমরা। যে এই আমাদের ইতিহাস ছিল, এই আমাদের গ্লোরিয়াস টাইমস ছিল, এই আমাদের রবীন্দ্রনাথ আ নোবেল পেয়েছেন, এই আমাদের দেশে রামানুজন জন্মেছেন, এই আমাদের দেশে বিবেকানন্দ জন্মেছেন এবং হাজার রকমের জিনিস আমরা করে বেড়াই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে কি চলছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে, সেটা আমরা কখনো ভাবার চেষ্টা করি না। যার জন্য আমরা কখনো সম্প্রসারণের পথটাকে বেছে নিতে পারি না, সম্প্রসারণের পথটাতে হাঁটতে পারি না। সংকোচনই আমাদের জীবন হয়ে গেছে এবং এভাবেই আমরা মৃত্যুবরণ করি। আপনি ভালো করে ভেবে দেখুন, ভারত কি আদৌ বদলেছে? নাকি শুধু ছলনা করা হচ্ছে? শুধু একটা ভেলকি দেখানো হচ্ছে যে হ্যাঁ, ভারত বদলাচ্ছে। 4th লার্জেস্ট ইকোনমি। 4th লার্জেস্ট ইকোনমি, যেখানে এখনো দলিত সমাজের যারা আ ব্যক্তিগণ আছে বা যারা ছোট, ছোট বাচ্চা আছে, তাদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না। তাদেরকে এক জায়গায় বসতে দেওয়া হয় না। ছোট, ছোট ৫ বছরের ৬ বছরের বাচ্চারা, তাদের কাছ থেকে তাদের শিক্ষার, থাকা, খাওয়ার অধিকারটা কেড়ে নেওয়ার কে দায় দিয়েছে বলুন তো? কে অধিকার দিয়েছে এইসব বড় যারা ধর্ম যারা ভাবে যে নিজের খুব বড় জাতি, তাদেরকে কে দায় দিয়েছে? তাদেরকে কে অধিকার দিয়েছে এটা? যে তারা এটা করতে পারে?
এটা তাদেরকে অধিকার শুধুমাত্র প্রাচীন কুসংস্কারগুলো দিয়েছে। এবং ভারতে এই জিনিসগুলো এখনও চলছে, কারণ আমরা সময়ের সাথে অগ্রসর হতে পারছি না। আমরা এখনও সেই প্রাচীন ভাবধারাকে ধরেই বসে আছি। আমি বলছি না প্রাচীন ভাবধারা চিন্তা মানে বদলে দেওয়া উচিত। মানে প্রাচীন, সরি ভুল বললাম কথাটা। মানে আমি বলছি না যে প্রাচীন যে শিক্ষাগুলো সেগুলো বদলে দেওয়া উচিত। সেগুলো থাকা উচিত। কেননা সেই শিক্ষাগুলো সমাজের এবং সময়ের পরে সেগুলো সমাজের এবং সময়ের যেকোনো সময়ে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করছি সেই শিক্ষাগুলোকে চরিতার্থ করার জন্য আমাদের বাস্তবিক জীবনে সেই পন্থাগুলোর পরিবর্তন এখন প্রয়োজন। এখন তো খুব বেশি করে প্রয়োজন। আর তার জন্য দরকার কিছু আ পরিষ্কার মস্তিষ্কের বালক, পরিষ্কার মস্তিষ্কের যুবক-যুবতী এবং অ্যাডাল্ট। যারা পরিষ্কারভাবে inquisitive, যারা কোনো কিছু মানে না, যারা নিজেকে চেনে, যারা নিজেকে বিশ্বাস করে এবং আর কোনো কিছুতে বিশ্বাস করে না, যারা পরোক্ষ কোনো ইনফরমেশনের ভিত্তিতে বেস করে নিজের বিলাসিতা দেখায় না, যারা প্রত্যক্ষ জ্ঞানের বিশ্বাস করে, যারা প্রত্যক্ষ শোনা, প্রত্যক্ষ দেখা, প্রত্যক্ষ বলা সব কিছু প্রত্যক্ষতে বিশ্বাস করে। সেরকম কিছু একদম কি বলবো, রক্ত টগবগ করে ফুটছে সেরকম উদ্দীপনা সম্পন্ন ছেলেমেয়ের আমাদের দরকার, যারা আজকের ভারতে দাঁড়িয়ে এটা বলতে পারবে যে আমি সেই সমস্ত কুসংস্কার মানি না। আমি আজকের ভারতে দাঁড়িয়ে দেখব যে ভারতে কী, কী প্রবলেম চলছে, কী, কী অসুবিধা চলছে এবং সেই রকমভাবেই নতুন পন্থা সৃষ্টি করে সেগুলোর আ উদ্ধার করার চেষ্টা করব। কেননা নতুন প্রবলেম, নতুন একটা আ সলিউশন তার জন্য দরকার। নতুন প্রবলেমকে পুরনো সলিউশন দিয়ে ধুয়ে মুছে মানে সলভ করা যাবে না, সম্ভব নয়। এবং আজকালকার যে জেন জি যে জেনারেশনটাকে বলা হয়, জেনারেশন জেড, সেই জেনারেশনটা যেটা আমার জেনারেশন, আমরা এই জিনিসটা করছিও। আমরা দেখছি যে জেন জি যে জেনারেশনটা, তারা কোনো কিছু মানে না। তারা নিজের পথ বেছে নেয়, তারা নিজে সংগ্রাম করে এবং নিজের একটা সংজ্ঞা তৈরি করে এবং এটাই হওয়া উচিত। কারণ আমাদের এই দুনিয়াটা সাবজেক্টিভ, অবজেক্টিভ নয়। আমাদের আশেপাশে আমরা যা দেখছি সবকিছুই সাবজেক্টিভ এবং আমরা আমরা কিভাবে এই জিনিসটাকে ধারণ করছি তার উপরে ভিত্তি করে তার সংজ্ঞা তৈরি হয়। তার সংজ্ঞা আ উপস্থাপিত হয় আমাদের সামনে। তো নিজের একটা গবেষণা সবসময় চালিয়ে যেতে হবে আমাদেরকে। নিজের গবেষণা যেদিনকে আপনি এটা থামিয়ে দিলেন, সেদিনকে আপনার সম্প্রসারণ থেমে গেল এবং আপনি মৃত্যুবরণের পথে আরো একটু পা অগ্রসর হলেন। তো এই কথাটা সবসময় মনে রাখবেন এবং ভারতের যারা লোক আছে, ভারতের যারা যুবক-যুবতী আছে, স্পেশালি আমার বয়সী যারা আছে, তাদেরকে আমি বলব যে এটাই সঠিক সময়। সম্প্রসারণে মন উৎসর্গ করো, সম্প্রসারিত হও এবং কোনো রকম প্রাচীন জিনিস আর ধরে রেখো না। পরিবর্তনের হাত ধরো। পরিবর্তন দরকার সব ব্যাপারে। তোমার ফিজিক্যাল ব্যাপারে হোক, তোমার মানসিক ব্যাপারে হোক, তোমার চিন্তাধারা, তোমার চরিত্র, তোমার ভাবধারা সবকিছুতে একটা পরিবর্তনের দরকার। একগুঁয়েমি কোনো জিনিসেই ভালো নয়। পরের পয়েন্টটা যেটা আমি লিখেছি, সেটি হচ্ছে ৮ নম্বর পয়েন্ট। সেটি লিখেছি যে সতর্ক কর্মই হচ্ছে ধ্যান। এবার অনেকে মনে করেন যে ধ্যান করতে গেলে একটা জায়গায় বসে খুব একেবারে চোখ-টোখ বন্ধ করে, ত্রিনেত্র ধারণ করে একেবারে তারপরে ধ্যান করতে হয়। তাছাড়া নাকি ধ্যান করা যায় না। এরপরে আমি এই জায়গাটা খণ্ডন করে বলতে চাই যে হ্যাঁ, এটা একটা পদ্ধতি। বিবেকানন্দ এটাও বলছেন যে নির্জনতার যে একটা আন্দোলন, নির্জনতায় যে একটা আনন্দ পাওয়া যায়, নির্জনতায় নিজেকে যে ডুবে দেখা যায় নিজের ভিতরে, সেই জিনিসটা কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যায় না। কিন্তু ধ্যান মানে, ধ্যানের যে প্রকৃত সংজ্ঞা সেটা কিন্তু শুধু সাইলেন্স আর এক জায়গায় বসে থাকায় সীমাবদ্ধ নয়। ধ্যান মানে বোঝায় যেকোনো সতর্ককর্ম। সতর্ককর্ম বলতে কি বোঝাচ্ছে? সতর্ককর্ম মানে বোঝাতে চাইছে এমন কর্ম যেটা তুমি সতর্কভাবে করছো। উদাহরণস্বরূপ আমি যেমন এই এখন ভিডিওটি বানাচ্ছি। তো আমার সম্পূর্ণ সতর্কতা আছে এই ভিডিওটার প্রতি, আমার বাক্যের প্রতি এবং আমার চিন্তাধারার প্রতি। আমার ফুল কনসেনট্রেশন এখন এইদিকে। আমার মাথায় আর কোনো রকম চিন্তাভাবনা এখন নেই। যদি এইভাবে আমি কাজটা সম্পন্ন করতে পারি, যেকোনো কাজ হতে পারে সেটা, তাহলে সেটাই আমার কাছে ধ্যান। আপনারা যদি সতর্কভাবে খাবার খেতে পারেন, তাহলে সেটাও ধ্যান। আপনারা যদি সতর্কভাবে চান করতে পারেন, সেটাও ধ্যান।
আপনারা যদি সতর্কভাবে ঘুমাতে পারেন সেটাও ধ্যান। তো এটাই হচ্ছে মোদ্দা কথা, যে ধ্যান করাটা খুবই জরুরি। কিন্তু ধ্যান করার জন্য এই বাহানাটা দেওয়া যে আমাদেরকে এক জায়গায় বসতে হবে, শান্ত মন হতে হবে, সেটা একেবারেই গ্রাহ্য নয়। আপনারা যদি চান তো আপনারা যেখানে খুশি বসে ধ্যান করতে পারেন। আপনারা যে কাজ করছেন সেই কাজটাই আপনার ধ্যান হয়ে যেতে পারে। যদি আপনি ফুল ফোকাস দিয়ে এবং ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ফুল মনোযোগ দিয়ে সে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করেন। তো এটা সবাই করতে পারে এবং আমাদের সবার করাও উচিত। কেননা ধ্যান করলে এবং যে কোনো কাজ মনোযোগ সহকারে করলে তারপরে যে একটা আহ, শান্ত অনুভূতি হয়, সেই অনুভূতিটা যদি একবার কেউ অনুভব করে নেয় তাহলে সে কোনোদিন আর ধ্যানের দিক থেকে মুখ ফেরাবে না, ফেরাতে পারবে না। আমি করেছি, আমি জানি। আর আমি চেষ্টা করি, আমি বলবো না আমি একদম খুব বিশাল মাপের ধ্যানী মানুষ। আমি চেষ্টা করি আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর মধ্যে কনসেন্ট্রেশন ভালো করা, কনসেন্ট্রেশন দিয়ে সেই কাজগুলো করা, এবং যখন যে কাজটা করছি তখন সেই কাজটা কথারই মানে সেই কাজটার ব্যাপারেই ভাবা, অন্য কোনো কাজ যেন আমার মাথায় না ঘোরাঘুরি করে। সেটাই তাহলে আমার ধ্যান, সেটাই আমার আহ, শান্তি। কিন্তু হ্যাঁ, এই কথাটা ঠিক যে আপনি যদি কোনোদিন বা তোমরা যদি কোনোদিন কোনো একটা একলা ঘরে বসো এবং একটা অন্ধকার ঘরে, বা যে কোনো অন্ধকার ঘর হওয়ারও দরকার নেই, যে কোনো একলা ঘরে তুমি যদি বসে একলা মনে যদি 1 ঘন্টা 2 ঘন্টা মতো কাটাও, তোমরা বুঝতে পারবে যে কত কিছু জিনিস উন্মোচিত হয়ে যাচ্ছে তোমার সামনে। তুমি ওই জল না চাইতে বৃষ্টির মতো ব্যাপার হয়ে যাবে। তুমি জাস্ট বসো, যখনই তুমি দেখবে তোমার মনে আশেপাশে কোথাও ডিস্ট্রাকশন নেই, কোনো রকমের আহ, বাধ্যবাধকতা নেই, তুমি একলা নিজেকে নিজের সঙ্গে বসে আছো, তখন দেখবে মনের ভিতর থেকে অনেক কিছু জিনিস উদ্ভাসিত হয়ে যাবে, যেগুলো হয়তো অনুদ্ভাসিত ছিল এতদিন ধরে। তো এই জিনিসটা মাঝে মাঝে লোকের করা উচিত, সবার করা উচিত। আমি চেষ্টা করি মাঝে মাঝে করার। আমার জন্য, যেহেতু আমাদের একটাই ঘর, তো সেরকমভাবে একা থাকা তো হয় না। তো আমার জন্য একা থাকাটা মানে মিউজিক শোনা, গান শোনা, সেখানে সেই জায়গাটাতে আমার মনে হয় আমি একা আছি বা আমি আমার সঙ্গে আছি। তো ওই জিনিসটা করা খুব প্রয়োজন, যাতে আহ, আপনি নিজেকে চিনতে পারেন। আমরা সবাই নিজেকে চিনতে পারি, নিজেকে দেখতে পারি যে কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কতটা জলে দাঁড়িয়ে আছি, আর কি কি করলে কিভাবে আমরা এগোতে পারবো। আপনারা যদি এখন অবধি ভিডিওটি দেখছেন এবং যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য। কিন্তু ভিডিওটি এখানে একটু আমাকে কাটতে হচ্ছে, কারণ ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে। এখনও 7টা পয়েন্ট বাকি আছে, কিন্তু ওই 7টা পয়েন্ট আমি পরের একটা ভিডিওতে পার্ট 2 হিসেবে সেটাকে আমার চ্যানেলে পরের দিন আহ, ছাড়বো, পরের দিন সেটাকে আপলোড করব। আহ, আজকে এই অবধি থাক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং আমার আলোচনায় একটা পার্ট নেবার জন্য। আহ, আমি সবাইকে অনুগ্রহ করব আপনাদের মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।